যে পার্লামেন্ট মেম্বাররা প্রথমে একটা তারা মানে ভুল তথ্য দিয়ে বা অসত্য তথ্য দিয়ে তারা পার্লামেন্টে তারা ঢুকবেন। তারা হয়তো খরচ করেছেন 25 কোটি, হিসাবটা দেবেন 25 লাখ টাকা খরচ করেছেন। নির্বাচনটা এবারও বাস্তবে যারা নির্বাচনে জয়লাভ করেছেন তারা বিপুল অধিকাংশই তারা বিশাল সম্পত্তিবান মানুষ, তারা কোটিপতি মানুষ, অসংখ্য মানুষ শত কোটি টাকার মালিক। তারা এটা নিশ্চয় এটুকু নিশ্চয় বলা যাবে যে সর্বোচ্চ ব্যয়সীমা ছিল 25 লক্ষ। সম্ভবত কোন প্রার্থী 25 লক্ষ টাকার মধ্যে তার নির্বাচনের ব্যয়টা সীমাবদ্ধ রাখতে পারেনি, বিশেষ করে যারা বিজয়ী হয়েছেন তারা তার অনেক গুণ তারা খরচ করেছে। কিন্তু তারা যে হিসাব জমা দেবেন নির্বাচন কমিশনের কাছে, আমি নিশ্চিত 25 লাখ টাকার মধ্যে যে খরচ করেছেন এই তথ্যটাই তারা কিন্তু প্রদান করবেন। তার মানে হচ্ছে যে শুরুতেই, যেটা অনেক আগের একজন পুলিশের আইজি বলেছিলেন, আজ থেকে প্রায় 25 বছর আগের কথা বা 30 বছর আগে, যে পার্লামেন্ট মেম্বাররা প্রথমে একটা তারা মানে ভুল তথ্য দিয়ে বা অসত্য তথ্য দিয়ে তারা পার্লামেন্টে তারা ঢুকবেন। তারা হয়তো খরচ করেছেন 25 কোটি, হিসাবটা দেবেন 25 লাখ টাকা খরচ করেছেন। এটা হলো নিজের প্রশ্ন, বিবেকের প্রশ্ন, স্বচ্ছতার প্রশ্ন, দায়বদ্ধতার প্রশ্ন। এটা তো এগুলো মিলে আমরা কি নতুন উদাহরণ তৈরি করলাম, নতুন বার্তা আমরা কি দিলাম, এটা নিয়ে নিশ্চয়ই ভবিষ্যতে আমরা আরো বিস্তারিত আমরা আলোচনা করব। যদি অন্যদিকে থাকান সাধারণ মানুষের প্রতিনিধি, শ্রমিকের, কৃষকের, শ্রমজীবী, নিম্নবিত্ত মানুষের প্রতিনিধি, আর তাদের কোন প্রতিনিধিরা কি নির্বাচিত হয়েছেন যাদের 25 লক্ষ টাকাও খরচ করার কোনো ক্ষমতা নেই? না, এমন একজনের নাম বলা যাবে না যিনি এরকম একেবারে সাধারণ মানুষের, যারা 25 লক্ষ টাকার কমে যারা খরচ করেছেন, এরকম প্রার্থীরা বিজয়ী হয়েছেন। তো গোটা নির্বাচনী ব্যবস্থার বাস্তবে কোনো পরিবর্তন হয়নি। ফলে এই ব্যবস্থা যদি এভাবে এত বড় জাগরণ, গণঅভ্যুত্থান, কিন্তু গণঅভ্যুত্থানে পুরনো যে জমানা নির্বাচন পদ্ধতির, সে পুরনো জমানাটাই বহাল তবিয়তে আছে। এবং এটা নিয়ে আপনারা গণমাধ্যম, আমার চোখে পড়েনি নির্বাচনের আগে বা পরে গণমাধ্যম এটা নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করেছেন কেউ, যে এই যে নির্বাচনী আচরণবিধির বেপরোয়া লঙ্ঘন, উন্মত্ত লঙ্ঘন, যা খুশি তাই করা, স্বেচ্ছাচারিতা চালানো, একটা কালো টাকার উৎসব যে পরিণত করা, এটা নিয়ে এটা কেবলমাত্র যারা বিজয়ী হয়েছেন তারা না, সকল পক্ষই যারা অংশ নিয়েছেন এটার সাথে কম বেশি সবাই এর সঙ্গে যুক্ত। এগুলো ভবিষ্যতের বড় মনোযোগ, বড় আলোচনার প্রশ্ন। এগুলো নিশ্চয় আমরা এটা নিয়ে যখন নির্বাচন নিয়ে কথা বলবো তখন এটা নিয়ে আমরা তো আলোচনা করব। দ্বিতীয় প্রশ্ন, ইতিমধ্যে সাংবাদিক সরাম হাসান তিনি কথাটা বলেছেন যে নির্বাচনের মধ্য দিয়ে একটা ডানপন্থার উত্থান, যদি আমি যোগ করে বলি ভোটের মধ্য দিয়ে বা সাংবিধানিকভাবে ডানপন্থার একটা উত্থান, এটা আরেকবার এটা খানিকটা নিশ্চিত করা হলো। যে উত্থান আমরা দেখেছিলাম যে 24-এর গণজাগরণ, গণঅভ্যুত্থানের পরে একটা ডানপন্থার উত্থানের মধ্য দিয়ে তারা বাংলাদেশের গণতান্ত্রিক, প্রগতিশীল, অসাম্প্রদায়িক, বহুত্ববাদী যে রাজনীতি ভারসাম্য, যে সংস্কৃতি, সেটাকে যারা আমূল পরিবর্তন করতে চেয়েছিলেন, এবং সেই পরিবর্তনে তাদের হাতিয়ার ছিল বিগত সরকার, যাদের একটা বড় অংশ মব সন্ত্রাসকে যারা লালন করেছেন, পালন করেছেন, এবং যাদের প্রত্যক্ষ পরোক্ষ ছত্রছায়ায় যেখানে মব সন্ত্রাস হয়েছে, এবং সেই জায়গাটা, এবং এটা সত্য যে তারা অনেকেই তারা 12ই ফেব্রুয়ারি নির্বাচন তারা চাননি।
ইতিমধ্যেই অনেকগুলো গুরুত্বপূর্ণ গণমাধ্যম এগুলো বেরিয়ে আসছে। আশা করি সরকার কোনো প্রতিহিংসা পরায়ণ না হয়ে তার তথ্যভিত্তিক তদন্ত হবে, এই বিষয়গুলোকে আমলে নেওয়া হবে। কারা আসলে জন আকাঙ্ক্ষার বাইরে অবস্থান নিয়েছেন, কারা এই নির্বাচনের বিরুদ্ধে সরকারের মধ্যে থেকেই কারা আবার সরকারি সিদ্ধান্তের বাইরে চেয়ে কারা বিভিন্ন ভূমিকা পালন করেছেন, এগুলো নিশ্চয়ই সরকার আমলে নেবেন, আলোচনা করবেন এবং এগুলোকে একটা কগনিজেন্সে নেওয়া মানে আমলে নেওয়া হবে। আপনাদের মনে আছে 2007-08 সালে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার ক্ষমতা আসার তারা চলে যাওয়ার পরে আওয়ামী লীগ যখন পার্লামেন্টে যখন সরকার গঠন করলো, আমি নিশ্চয়ই সুব্রত দা ফিরোজ নিশ্চয়ই সাক্ষ্য দেবেন, তোফায়েল আহমেদ সহ তৎকালীন সংসদে অনেকে তারা প্রশ্ন উত্থাপন করেছিলেন ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকারকে জবাবদিহিতার মধ্যে তাদেরকে আনার জন্য, তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনা, আমলে নেওয়া এবং তাদের অপরাধের বিচার, এই দাবিটা তারা উত্থাপন তখন তারা করেছিলেন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোভাব হস্তক্ষেপে এই তৎপরতা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা মন্ত্রীরা যারা 2007-08 সালে যারা নির্যাতিত হয়েছিলেন, নিপীড়িত হয়েছেন, লাঞ্ছিত হয়েছিলেন, তাদের এই দীর্ঘশ্বাসে থেকে যায়, কিন্তু এটাকে কোনো আমলে নেওয়া হয়নি। এবং ফখরুদ্দিন মঈনুদ্দিন আমলের যেহেতু ওই সরকারের বেনিফিশিয়ারি হিসাবে আওয়ামী লীগ ক্ষমতা এসছে বলে বলা হচ্ছে, সুতরাং শেখ হাসিনার তখনকার সরকার এগুলোকে তারা আমলের মধ্যে তারা নেননি, তাদেরকে যথাবিহিতভাবে তাদেরকে বিদেশে পাড়ি জমাতে সুযোগ করে দেওয়া হয়েছিল।